উম, আজকে কোনো কোনো কমেডি ভিডিও বা আমার মানে আমি এমনি কোনো ভিডিও আজকে মানে করতে আসছি না। তোমরা সবাই প্লিজ আমার উম, কথাগুলো শোনো। আজকে একটা মানে কি বলবো, আমার বলতেও খুব আম, কেমন একটা হচ্ছে, আমি জানি না আমরা জীবনে কি চাই কি না চাই। উম, তোমরা তো সবাই দেবলীনাদিকে চেনো, দেবলীনা নন্দী। তো ওনার পুরো লাইফটা আমি আজকে দেখলাম। মানে একবার এসেছিল সামনে, তখন আমি এমনি ইগনোর করে চলে গেছিলাম। তখন আমি ওনার ভিডিওটা পুরোটা দেখিনি, মানে দেখিনি বলতে গেলে চলে, চোখের সামনে এসেছিলো সেটাকে আমি সরিয়ে দিয়েছিলাম, দেখিনি। তো অবাকজনকভাবে কারোর পোস্ট আমার চোখের সামনে এলো। তো পোস্টটা দেখে তখন আমি একটু অবাক হলাম যে এরম সুইসাইড, মানে একটা ব্যাপার। যাই হোক, আমার নিজেও খুব অবাক হয়েছি যে কি বলবো, মানে এর কোনো মানে এর এর জন্য কিছু বলার কিছু নেই আমার। মানে পুরো লাইফটা আমি দেখলাম, আর দেখার পরে নিজের কিছু অভিজ্ঞতা হলো এই লাইফটা থেকে। আমরা সবাই ওনাকে চিনি, উনি খুব ভালো একজন সিঙ্গার। নতুন করে বলার কিছু নেই, আমরা সবাই ওনার ভিডিও মানে গান শুনেছি। উনি একজন ব্লগার, ওনার অনেক ভিডিও আমরা দেখেছি। সবাই কম বেশি আমরা ওনার ভিডিও দেখে থাকি। পুরো ব্লগ মানে পুরো লাইফটা আমি ওনার দেখলাম। পুরো লাইফটা দেখার পর যেটা সব থেকে মানে যেটা সব থেকে আমি অবাক হয়েছি, যেটা আমি বুঝলাম যে জীবনে আমরা কি চাই, যে আমরা যদি কারোর সাথে আমরা সেটেল করতে চাই, কাউকে যদি ভালোবেসে বিয়ে করি, তো আমরা সবাই কম বেশি আমরা সবাই চাই যে আমাদের লাইফে কেউ একজন বেটার কেউ আসুক। আমরা সবসময় বেটার অপশানের পিছনেই খুঁজি, উম, পিছনে দৌড়াই, বেটার অপশান আমাদের জীবনে যেন থাকে। তো ওনার হাজব্যান্ডকে দেখেছি যে ওনার হাজব্যান্ড খুব ভালো একটা জব করে। বেশ ফ্যামিলিতে, মানে যে শ্বশুরবাড়ি আছে আর কি, শ্বশুরবাড়িটা বেশ ভালো, মানে বেশ বড়লোক টাইপের আছে, যেরকম আমরা পাতি ভাষায় যেরকম আমরা বলে থাকি যে বেশ বরটার বেশ পয়সা আছে এরকম। তো দেবলীনাদি নিজে একজন সিঙ্গার হয়েও এত বড় একটা আহ, জায়গায় থেকেও মানে উনি বুঝিয়ে দিয়ে গেল যে সত্যি, মানে শ্বশুরবাড়ির লোককে কোনোভাবেই আম, মানে হ্যাপি করাটা খুব খুব কঠিনতম একটা কাজ। শুধু উনি উনি কেন, আজকে উনি বলে নয়, এর আগেও আমরা অনেকের পোস্ট দেখেছি, অনেকের সুইসাইডের কথা শুনেছি। উম, তো যারা এরকম সেলিব্রিটি, তাদের জিনিসগুলো হঠাৎ করেই না ছড়িয়ে যায়। কিন্তু এরকম আশেপাশে অনেকের সাথে এরকম ঘটনা ঘটছে, যেটা সোশ্যাল মিডিয়ায় দেখানো হয় না বা আমরা দেখতে পাই না। কিন্তু ওনার পুরো ভিডিওটা দেখে আমি যেটা বুঝলাম যে আমাদের জীবনে সবথেকে ইম্পর্টেন্ট কী, আহ, টাকা না একটা ভালো বিশ্বস্ত মানুষ, যে তোমাকে সব জিনিসে সাপোর্ট করবে, তোমাকে ভালো রাখবে। উম, আমরা মনে হয় এটাই চাই। তো একটা জিনিস সবথেকে ভালোভাবে বুঝলাম যে আমাদের জীবনে টাকা পয়সার থেকেও ইম্পর্ট্যান্ট হচ্ছে একটা ভালো মানুষ। তোমার জীবনে যদি একটা সুন্দর মানুষ থাকে, ভালো মানুষ থাকে, তোমার জীবনটাও খুব সুন্দর হবে। এই নয় যে তোমার কাছে অনেক টাকা আছে বলে যে তুমি জীবনে সবথেকে বেশি ভালো থাকবে, এর কোনো গ্যারান্টি নেই। সেটার প্রমাণ আমরা আশা করি সবাই দেখে গেছি, মানে দেখতে পাচ্ছি। আর রইল বাকি শ্বশুরবাড়ির কথা। ওনার সাথে হয়তো আরও অনেক অনেক কিছু ঘটেছে যেটা উনি পুরোটা হয়তো বলেননি। কিছুটা কারণ উনি বারবার বলছিলেন যে আমি আর পারছি না, আহ, আমি সহ্য করতে পারছি না বা কিছু। উম, ওনার কথা শুনে এটাই বোঝা গেল যে উনি ওনার যে হাজব্যান্ড রয়েছে ওনাকে উম, শ্বশুরবাড়ির সঙ্গে উনিও দেবলীনাদিকে ঠিক এইভাবেই টর্চার করেছে, মানে মেন্টালি। দেখো, টর্চার বলতে গেলে অনেক কিছুই হয়, একটা ফিজিক্যালি একটা টর্চার, মানে মেন্টালিটি। তো মেন্টালি টর্চার করছে সবাই মিলে যে তার মাকে তাকে ছেড়ে দিতে হবে। আহ, বা সে এত সুন্দর একটা গায়িকা, তাকে বলা হচ্ছে সে যদি নিজস্ব কোনো ব্র্যান্ড তৈরি করে, আহ, তাহলে তাকে সবাই ছেড়ে দেবে, জাস্ট সে নাম পাবে না।
আহ, তার নিজস্ব ব্যান্ড যদি সে তৈরি করে তাহলে হয়তো অনেকে তাকে কাজে নেবে না, সে হয়তো শো পাবে না। উম, তো আমরা জীবনে কি চাই, যে আমরা আমরা আমাদের কথা বাদ দিলাম, আমরা তো জীবনে কিছু করিনি, তো আমাদের তো সাপোর্ট করার কথা আসছে না, বাদ দিলাম। তিনি একটা বড় গায়িকা হয়েও তার হাজব্যান্ড তাকে সাপোর্ট করছে না, তাকে শক্ত করার থেকে তাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, যে তুমি যদি নিজস্ব কোনো ব্যান্ড তৈরি করো তাহলে তোমাকে লোকে কাজে নেবে না, বা তুমি শো পাবে না, তোমাকে তোমাকে সব কিছু ছেড়ে দিতে হবে। মানে মধ্য কথা হচ্ছে যে তুমি তোমার মাকে ছেড়ে দাও, তোমার ফ্যামিলিকে ছেড়ে দাও, তাহলে তুমি হয়তো আমাদের কাছে ভালো থাকবে। এবার তোমরাই বলো যে কেউ কারোর বাবা মাকে মানে ছেড়ে দিতে পারে? মানে এটা অপশান দেওয়া হচ্ছে, অপশান দেওয়া হচ্ছে যে তুমি তোমার বাবা মাকে ছেড়ে দাও। মানে এরকম একটা অপশান, যেটা জীবনে আমি মনে করি যেন কোনো মেয়ের জীবনে এরকম অপশান না আসে। আর এটা বলাটাও বেকার। আমরা যে মুখের কথা বলছি যে এই অপশানটা যেন কারোর জীবনে না আসে, কিন্তু এই অপশানগুলোই মানুষের জীবনে সব থেকে বেশি আসতে শুরু করেছে। একটা ছেলে, তার বাবা মাকে দেখার দায়িত্ব তার রয়েছে, কিন্তু যাদের ছেলে নেই, আহ, তাদের মেয়েদের কোনো অধিকার নেই বিয়ের পরে তার বাবা মাকে সে দেখবে। মানে 2025 এখন, 2000 সাল বা 1999 বা 1998 এরকম সাল নয়, আমরা এখন 2025-এ দাঁড়িয়ে আছি। একটা মেয়ে বিয়ের পর যদি শ্বশুরবাড়িতে গিয়ে তার দায়িত্ব থাকে যেতে সে তার শ্বশুর শাশুড়িকে সেবা করবে, দেখবে, তাহলে একটা ছেলের তো সেম দায়িত্ব থাকাটা উচিত আমার যেটা মনে হয়। যে আমি যদি একটা মেয়ে হয়ে শ্বশুরবাড়িতে এসে সবার দায়িত্ব নিতে পারি, তাহলে তুমিও তো তেমন তাদের জামাই। আমি যেমন অন্য কারোর বাড়ির বৌমা, তেমন তুমিও তো অন্য কারোর বাড়ির জামাই। তাহলে তোমার আমার দায়িত্বটা সেম হওয়া উচিত, আলাদা কেন হবে? কই তাদের বেলা তো কোনো অপশান দেওয়া হয় না যে তুমি তোমার বাবা মাকে ছেড়ে দাও। আর এখানেই হচ্ছে মেন পয়েন্ট। এই কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম, আম, যাই হোক আমি আর নামটা বললাম না, যাই হোক আমি একটা পোস্ট করেছিলাম সেখানে আম, একটা মানে কি বলবো, একটা ছেলে আমাকে সে কমেন্ট করেছিল যে আপনি গিয়ে বৃদ্ধাশ্রমে ঘুরে আসবেন, তাহলে আপনার ভাবনা চিন্তাটা পুরো বদলে যাবে। আজকে আমি তাকে কথাটা বলতে চাই যে বৃদ্ধাশ্রম আছে বলে আপনি চোখে দেখতে পাচ্ছেন, যে বৃদ্ধাশ্রমে গিয়ে আপনি আমাকে বলছেন যে দেখে আসুন। আম, অনেক বাবা মারা আছে যারা যারা বৌমাদের জন্য বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে, ছেলের বউয়ের জন্য তারা অনেক কষ্টে আছে। এই বৃদ্ধাশ্রম জিনিসটা আছে বলে আপনি আজকে বলতে পারছেন যে অনেক মানুষ কষ্টে আছে। হ্যাঁ অবশ্যই আছে, নেই সেটা তো কেউ বলেনি যে নেই। উম, তো ঠিক তেমনই যদি বৌমাদের জন্য, ঘরের বৌমাদের জন্য যাদের অত্যাচার করা হয়, যাদেরকে উঠতে বসতে বাবা মা তুলে নির্যাতন করা হয়, মানসিক দিক দিয়ে উম, কি বলবো, মানসিক টর্চার করা হয়, তাহলে যদি সরকার তাদের জন্য, এই সব বাড়ির বউদের জন্য একটা করে আবারও একটা আশ্রম খুলে দিত, তাহলে মনে হয় কত বাড়ির বউ আম, ওই আশ্রমে গিয়ে আশ্রয় নিত। আম, সেটা হয়তো আপনি জানেন না। আপনি একতরফা দেখছেন, আপনি দুতরফা দেখুন, তাহলে আপনারও ভুল ধারণাটা চলে যাবে আর কি। উম, শুধু বৃদ্ধাশ্রম তৈরি করা হয়েছে, তাহলে যেসব বউরা শ্বশুরবাড়িতে অত্যাচারিত হচ্ছে, তাহলে তাদের জন্য কিছু একটা করতে বলুন, তাহলে আপনিও দেখতে পাবেন সেখানে গিয়ে যে কত বাড়িতে মেয়েদেরকে নির্যাতন করা হচ্ছে। তারা ফার্স্ট্রেটেড হয়ে গিয়ে, তারা কোনো কুল না পেয়ে, তারা টর্চার সহ্য করতে না পেরে তারা সুইসাইড অ্যাটেম্প্ট করছে। মানে তখন আমি সেই রিপ্লাই কিছু দিইনি, কারণ ঠিক আছে চলো, সেটা ওনার বক্তব্য, উনি বলেছেন। যেমন আপনাকে যদি বলা হয় যে আপনি হাততালি দিন, আপনি কি এক হাতে কখনো হাততালি দিতে পারবেন? আপনার হাততালি দেওয়ার জন্য দুটো হাতেরই দরকার লাগবে। ঠিক তেমনই কিছু কিছু ক্ষেত্রে আমরা তো মানুষ, মানুষ মাত্রই ভুল হয়। তো এরকম কিছু কিছু সংসারে থাকে যেখানে সত্যিই হয়তো বাড়ির বউটার মানে দোষ থাকে। আবার এখানে কিছু কিছু বাড়ি আছে যেখানে বৌমাটার কোনো দোষই নেই, কিন্তু তাকে বেকারভাবে অত্যাচারিত করা হচ্ছে। তো তো এরকম কোনো কথা নেই যেখানে বাবা মাকে অপশান করা হয়, যেখানে বলা হয় বাবা মাকে ছেড়ে দিতে হবে, না হলে তুমি ভালো থাকতে পারবে না। হুম। নিজের পার্টনার তাকে সাপোর্ট করছে না,
তো আমার মনে হয় আমাদের জীবনে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে একটা বিশ্বস্ত মানুষ, যে আমাদেরকে সাপোর্ট করবে। যদি আমি নিজে কিছু, আমার যদি কোনো যোগ্যতা হয়ে থাকে বা যোগ্যতা থেকে থাকে, উম সবথেকে বড় কথা হচ্ছে তুমি তার প্রফেশন জেনেই তুমি তাকে বিয়ে করেছো। সে একটা প্রফেশনে রয়েছে, তাহলে তাকে সেখান থেকে আ আ সরিয়ে নিয়ে আসার কোনো, আমার মনে হয় না কোনো অধিকার তার আছে। একমাত্র তুমি তার হাসব্যান্ড বলে, বা শ্বশুরবাড়ির লোকও এরকম অপশান দিচ্ছে। তাহলে সে একটা সেলিব্রিটি হয়ে সে সেই জায়গাটা করতে পারল না। আমরা অনেকেই ওনার ভিডিও দেখেছি। হুম? যে সে আ কিছুই করতে পারল না। তাহলে আমরা তো, মানে আমরা যারা একদম নরমাল লাইফ বিলং করি, আম তাদের কাছে তো এটা একদম মানে কোনো ব্যাপারই নয়। তারা তো উঠতে বসতে কথা শুনবে। আ এরকম হাতে গুনলে কেন? এরকম আপনি যদি আপনার পুরো পাড়াতেও ঘুরে দেখেন, হয়তো খুব কম বাড়ি আছে যেখানে বউদেরকে মেয়ে ভাবা হয়, বা হয় কি না আমি জানি না আদৌ। আর আমরা সবসময় জানি যে আমরা উম আমাদের নিজেদের কোনো সত্যিই হয়তো বাড়ি নেই। কারণ আমরা সব জায়গাতেই অবহেলিত। তো কিছু বলার নেই। যত ভাবছি তত আমিও ঘেঁটে যাচ্ছি। এই জিনিসটা দিন, দিন বাড়ছে। সেটা সেলিব্রিটি হোক বা আমাদের নরমাল জীবন হোক, উম সব কিছু মিলিয়ে একদম পুরো ঘেঁটে যাচ্ছে। তো এটাই প্রার্থনা করব যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। আরও অনেক কিছু বলার আছে, কিছু বলা মানে বলতে চাইছি, বলতে পারছি না, এরকমও ব্যাপার আছে। হয়তো উনি আজকে লাইভে এসে এই জিনিসটা সবাইকে মানে জানালো বলেই সবাই জানতে পারলো। না হলে হয়তো জানতেই পারতো না ওনার এত রঙিন জীবন, এত সুন্দর জীবনযাপন, এলাহিভাবে সব কিছু চলাফেরা লোক টের পাবে না। স্বাভাবিক। আমি যদি না দেখাই আমার দৈনন্দিন জীবনে কী হচ্ছে, সেটা আপনারাও দেখতে পাবেন না। খুব কমন জিনিস। আমি হয়তো বলতে, বলতে হাঁপিয়েও গেছি। কিন্তু শ্বশুরবাড়িটা হচ্ছে এমন একটা পাঠশালা, উম আমরা যারা বান্ধবীরা রয়েছে আমরা সবাই সবাইকে দেখি, সবাই সবাইকে ফলো করি। আর আমরা হয়তো, আমাকেও দেখে অনেকে বলেছে যে হ্যাঁ, বা আমিও অন্য কারোর ব্যাপারে বলেছি যে হ্যাঁ, হ্যাঁ সত্যিই তো খুব ভালো বাড়িতে বিয়ে হয়েছে। ভালো বাড়ি মানেই কি ভালো ফ্যামিলি? এটা তোমরা আমাকে জানাও তো। আমরা মেয়েরা প্রতিটা নিয়ত আমরা লড়াই করে যাচ্ছি। আমরা সবাই। মানে সমস্যাহীন জীবন আমাদের হতেই পারে না। হয়তো দেবলীনাদি এই কথাটা বলল যে সমস্যা দেবলীনাকে ছাড়ে না, মানে পিছন ছাড়ে না। কিন্তু দেবলীনাদির কাছে হয়তো আমার ভিডিওটা পৌঁছাবে না, কারণ আমি অতটা বড় ইয়ে নয়। একটাই কথা বলব যে আমাদের জীবনের সমস্যাগুলো আমাদের মনে হয় যে সবথেকে বেশি বড় সমস্যা, এরকম সমস্যা হয়তো আমাদের জীবনে নেই। এই অন্য কারোর জীবনে নেই। কিন্তু উম এটাও ভুল, যে আমাদের থেকেও আরও অন্য কারোর জীবনে অনেক বড়, বড় সমস্যা আছে। কিন্তু তাও অনেকে লড়াই করে বাঁচছে, বাঁচতে হবে। উম এই যে সব কিছুর পরেও যে আ আমাদেরকে বেছে নিতে হচ্ছে যে আমরা সুইসাইড করব। মানে এই রাস্তাটা যেন কোনো মেয়েই বেছে না নেয়। যদি, আমার মনে হয় যদি আ বৈবাহিক জীবন সুখের না হয়, বা সেই হাসব্যান্ড যদি তোমাকে সাপোর্ট না করে থাকে, তাহলে একা চলো, কোনো সমস্যা নেই। আ যে বাবা-মা তোমাকে বড় করেছে তাদের সঙ্গে চলো, তাদের সঙ্গে থাকো। শুধু যে বিয়ে করে জীবন এগিয়ে নিয়ে যেতে হবে, এটা কোথাও লেখা নেই। উম আর সবথেকে বড় কথা, দেবলীনাদির হাসব্যান্ড যিনি, আ দেবলীনাদি এতটাই কষ্ট পেয়েছে, তার কারণ আ উনি ওনার হাসব্যান্ড আছেন, উম উনি বলছিলেন যে ওনার কথা বলার মানুষ নেই। একমাত্র আমরা ছাড়া, আমরা যারা ওনার ফ্যান রয়েছি। উম তো সেই হাসব্যান্ড যদি ওনাকে একটু সময় দিত বা একটু ওনার কথা বুঝতো, তাহলে হয়তো উনি যে আজকে যে স্টেপটা নিয়েছে সেটা হয়তো আরও অন্য, মানে ভালো একটা সমাধান বের করতে পারত। যেখানে ওনাকে কেউ সাপোর্ট করছে না, সেই জায়গা থেকে উনি একা কী করবে বুঝতে পারেননি। আর যারা অনেকেই বলছো যে অনেক রাস্তা ছিল, যে হ্যাঁ অনেক রাস্তা ছিল, কিন্তু রাস্তাটা বের করার জন্য সবথেকে যাকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার হাসব্যান্ড। তো এখানে তো পুরো লাইফটা দেখার পর পুরো ক্লিয়ার যে শুধু শ্বশুরবাড়ির কথা নয়, তার হাসব্যান্ডও তাকে একদমই সাপোর্ট করেনি।
যে যদি বাবা মা অপশান হয়ে দাঁড়ায় তাহলে আমার মনে হয় বিয়ে না করাই বেটার। আর যদি এরকম বিয়ের পরেও কেউ অপশান দেয় তাহলে আমি সমস্ত মেয়েদেরকে বলবো সংসার করার দরকার নেই। মানে এরকম অপশানে থাকার থেকে না থাকাই ভালো। আম, যেখানে বাবা মা অপশান হয়ে দাঁড়ায়, নিজের প্রফেশন অপশান হয়ে দাঁড়ায়। হুম। তো এটা বোঝা গেল যে সব কিছু করেও একটা শ্বশুরবাড়িতে একটা মেয়েকে মন জয় করার জন্য কতটা কষ্ট করতে হয়, কতটা স্ট্রাগল করতে হয়। তারপরেও তুমি তাদের কাছে খারাপ হয়ে থাকবে। জানি না, এখনও হয়নি, আর 2050-এ গিয়েও হয়তো আমরা দেখতে পাবো না যে একটা বাড়ির বউকে কোনো শ্বশুরবাড়ির লোক মেয়ে হিসেবে দেখেছে। উম, আর যারা বলে যে হ্যাঁ আমার শ্বশুরবাড়ির লোকজন ভালো, হয়তো হ্যাঁ তার কাছে ভালো, কারণ সে হয়তো কপাল করেই খুব খুব কপাল করে একটা শ্বশুরবাড়ি পেয়েছে। কিন্তু এইটুকু তো আমরা বুঝতে পারলাম এই লাইফটা দেখে, অন্তত আমার অনেক শিক্ষে হলো। উম, উম, এর আগেও হয়েছে, আমরা সবটাই জানি বুঝি। কারণ সোশ্যাল মিডিয়া বলে সবাই সব জিনিসটা তুলে ধরে না, দেখায় না নিজের জীবনের প্রবলেম। একটা শ্বশুরবাড়িতে কিছু হলে সেটার সমস্ত দোষ একটা বাড়ির বউয়ের হয়ে যায়। কারণ সেই আসার পরে নাকি সমস্ত ঝগড়া হয়, সমস্ত ছেলেরা খারাপ হয়ে যায়। এগুলো প্রতিটা মানে শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ির লোকেদের ধারণা, আমি জানি না কেন। একটা কথাই বলবো, তাহলে ছেলেদের বিয়ে দেবেন না প্লিজ, যদি এরকম ধারণা হয়ে থাকে। আর একটা মেয়েকেও বিয়ে বাড়িতে পুত্রবধূ করে নিয়ে আসার পরে তাকেও এরকম সুইসাইড করার পথে ঠেলে দেবেন না। যদি সাপোর্ট না করতে পারেন, যদি না পোষায়, তাহলে তাকে বলে দেবেন সে যেন নিজের রাস্তাটা দেখে নেয়, কিন্তু এরকম অপশান দেবেন না। আচ্ছা, এরকম অপশান যদি আপনাদের সাথে ঘটতো তাহলে আপনারা কী করতেন? মানে আমি জানি না, একটা মেয়েকেই সবসময় অপশান দেওয়া হয়, যেটা দেবলীনাদি বলল একদম, মানে পুরো কী বলবো, হয়তো অনেক মেয়ের মনের কথা বলে গেছে যে একটা মেয়েকেই সবসময় অপশান দেওয়া হয়। যে বিয়ে হয়ে গেল মানে সে তার বাপের বাড়িতে কম যাবে, কম থাকবে, বেশি যাওয়া ভালো নয়। উম, বাবা মা কেন সবসময় আসবে? সারাদিনে যে 3-4 বার কথা হয়, কেন এতবার কথা বলবে? একটা মেয়ের মা যদি সারাদিনে 3-4 বার ফোন করে মেয়েটার খোঁজ নিতে, তাহলে সেখানে বলা হয় যে মেয়েকে ফোন করে কুবুদ্ধি দিচ্ছে। মানে আমি বুঝতে পারি না কেন? মানে এগুলো কী দরকার আছে? তাহলে তুমি তোমার ছেলেকে, আ তোমার ছেলে যদি তোমার কাছ থেকে অনেক দূরে থাকে, তাহলে তুমি কি তোমার ছেলেকে ফোন করে খোঁজ নেবে না? মানে একটা ছেলের জন্য কেন এই ভাবনা চিন্তাগুলো করা হয় না আমি জানি না। কিন্তু একটা মেয়েকে, একটা মেয়ের মা যদি একটা মেয়েকে ফোন করে, সেখানে বলা হয় যে মেয়ের মা হচ্ছে কুবুদ্ধি দিচ্ছে, সংসার ভাঙার চেষ্টা করছে মেয়ের মা। সব কিছু মেয়ের মা বাবার দোষ হয় সবসময়। আর ছেলের বাবা মারা সবসময় খুব ভালো হয়। আর তাদের যদি কোনো কষ্ট হয়, সেখানেও একটা ওই বাড়ির বউটারই দোষ হয়ে যায়, যে ওই বাড়ির বউটা বদমাশ, ওরাই দেখে না, ওই খেতে দেয় না। এরকম এরকম চিন্তাভাবনা। আমি বলছি না যে সব ক্ষেত্রে সমান, কিন্তু আমি এটাও বলবো আপনাদের মেন্টালিটিটা পাল্টান। হুম, ভালোভাবে থাকতে চেষ্টা করুন। সবসময় ওই মেয়ের বাড়ির লোককে দোষ দেওয়াটা বন্ধ করুন। মানে আমি বলতে গিয়ে নিজেই হাঁপিয়ে যাচ্ছি। আমি এরকম অনেক জিনিস চোখের সামনে দেখেছি। অনেকের সমস্যা দেখেছি। সেম সিচুয়েশান আমিও অনেকের দেখেছি। হয়তো তারা সোশ্যাল মিডিয়াতে এসে বলে না, দেখায় না, তাই ভাবে যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখাবো আর ৫ জন জেনে যাবে। না বলাটাই ভালো। উম তো সবার মেন্টালিটি তো সমান হয় না। তো সবসময় মেয়ের বাড়ির লোককেই দোষ দেওয়া হয়। আমি জানি না কেন? যাই হোক, ঠাকুরের কাছে প্রার্থনা করব যাতে দেবলীনাদি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। কারণ ওনার মা-বাবা ওনাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। সন্তান চলে যাওয়া মানে একটা, কী বলবো, মা-বাবার কষ্ট। যে কষ্টটা সারা জীবন একটা মেয়ের মাই বহন করে চলে যাবে। আর যে ফ্যামিলির জন্য আমি নিজেকে শেষ করে দিলাম, সেই ফ্যামিলি, যে হাসব্যান্ড, তারা আবার নিজের মতন কাউকে খুঁজে নেবে। তো এটা আমি প্রত্যেকটা মেয়েকে বলবো, যারা এরকম সমস্যার সম্মুখীন হচ্ছো,
তাদেরকে একটাই কথা বলবো যে তোমরা এরকম ভুলভাল স্টেপ প্লিজ নিও না। কারণ তোমাদের বাবা মা এখনও জীবিত আছে। আ যদি জীবনে কোনো সমস্যা আসে তাদের সাথে বসে আলোচনা করো। তাহলে আমার মনে হয় কোনো একটা ভালো রাস্তা বেরোবে। সেটা যাই হোক, কিন্তু সুইসাইড করো না। এটা সবার কাছে আমার রিকোয়েস্ট। উম এটা বলার জন্যই আমি আমার আজকে ভিডিওটা বানালাম। কারণ আমার নিজের খুব কাছের মানুষের সাথেও এরকম ঘটনা ঘটেছে। উম কিছু বলার নেই। আমার খুব কষ্ট হচ্ছে, এরকম পোস্ট দেখব কখনো ভাবিনি। তো কিছুদিন আগেও এরকম একটা ঘটনা ঘটেছে যে মেয়েটার 2 মাসও বিয়ে হয়নি, 6 মাসও বিয়ে হয়নি। টাকা পণের জন্য মেয়েটাকে মেরে পিটিয়ে ফেলা হয়েছে। তো এরকম প্রচুর সিচুয়েশানের সম্মুখীন আমরা হচ্ছি। উম তোমরা যদি কেউ একটু আঁচ পাও যে তোমাদের জীবনে এরকম ঘটনা ঘটতে চলেছে বা দীর্ঘদিন দিন ধরে তোমরা সমস্যার সম্মুখীন হয়ে আছো, তাহলে বাড়িতে চলে যাও, বাড়ির লোকের সাথে ডিসকাস করো। কোনো একটা ভালো সব প্রবলেমের সলভ থাকে। হয়তো একটু কষ্ট পথটা বেছে নেওয়া, কিন্তু সবথেকে খারাপ এই যে সুইসাইড অ্যাটেম্প্ট করা, এটা আমি সমস্ত মেয়েদেরকে বলবো, যারা এরকম সম্মুখীন হচ্ছ, তোমরা প্লিজ এরকম ভুলভাল কাজ করো না। তাতে তোমাদের বাবা মারই কষ্ট। সমস্ত সিচুয়েশান থেকে পার হতে অনেকটা ধৈর্য শক্তি লাগে। তো সেই ধৈর্য শক্তি নিজের মনের মধ্যে রাখো। আর দেখবে সামনে তোমাদের জন্য আরও অনেক ভালো কিছু ওয়েট করছে। তো ব্যাস এইটুকু বলার জন্য এলাম। তো তোমার ভিডিওটা এই পর্যন্ত। চলো, টাটা।